10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লাইভ ক্লাস নিশ্চয়ই তোমরা সবাই জানো, রসায়নের উপর লাইভ ক্লাস। খুবই দুটো ইম্পর্টেন্ট টপিকের উপর আজকে দুটি লাইভ ক্লাস হবে। প্রথমত খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু, এবং দ্বিতীয় যে ক্লাসটি থাকবে সেটি হচ্ছে মূলত জৈব রসায়নের উপর খনিজ সম্পদ, জীবাশ্ম। সো অলরেডি তোমরা অনেকেই লাইভ ক্লাসটি জয়েন করতে শুরু করেছো। তোমাদের বন্ধুদের সাথে এখনই শেয়ার করে জানিয়ে দাও যে আজকের এই লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আগামী 2018 সালে, তাদের জন্য আজকের দুটি চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি তোমরা সবাই খুবই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লাস তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোন জায়গা থেকে, অর্থাৎ দেশের কোন কোন জেলা থেকে তোমরা আমার সাথে এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছো, এবং তোমরা কোন ক্লাসে পড়ছো। অর্থাৎ তুমি কি ক্লাস 9-এ পড়ছো, সামনে 10-এ উঠবে, নাকি আগামী 2018 সালে তুমি এসএসসি পরীক্ষা দিবে, সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। অলরেডি অনেকেই তোমরা দেখছি লাইভ ক্লাসটিতে জয়েন করেছো। আমজাদ হোসেন, মাসুর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, রঞ্জন মল্লিক, জুবায়েদ, রাহুল রায়, তোমরা অলরেডি লাইভ ক্লাসটিতে জয়েন করেছো। যারা তোমরা এখনো তোমাদের বন্ধুদেরকে জানাওনি, এখনই জানিয়ে দাও যে তোমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, যেন তোমাদের বন্ধুরাও এই লাইভ ক্লাসটি করতে পারে, এবং তাদের যদি কোনো প্রবলেম থাকে ধাতু নিষ্কাশন এবং জৈব রসায়নে, তারা যেন তাদের এই সমস্যাগুলো দূর করতে পারে। প্রথমেই আমি জাস্ট একটু দেখিয়ে দিই তোমরা আমাদের 10 মিনিট স্কুলের যে রিসোর্সেস তোমরা কোত্থেকে পাবে। 10 মিনিট স্কুলের রিসোর্সে যেতে হলে তোমরা চলে যাবে, নিশ্চয়ই তোমরা সবাই জানো যে তোমরা চলে যাবে হচ্ছে 10minuteschool.com এ। এই ওয়েবসাইটটিতে চলে যাবে এবং সেখানে দেখবে অনেকগুলো সেকশন রয়েছে, জেএসসি, এসএসসি, এইচএসসি, এরকম অনেকগুলো সেকশন রয়েছে। তোমাদের জন্য আপাতত খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসি সেকশন। এখানে দেখবে লাইভ ক্লাস থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ক্লাসের অনেক ভিডিওস আছে। সো তোমরা যদি 10minuteschool.com এ চলে যাও এবং ওই এসএসসি সেকশনে গিয়ে তোমাদের প্রয়োজন মতো রিসোর্সেস তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারবে। অনেকেরই অনেক সময় প্রশ্ন থাকে যে ভাইয়া লাইভ ক্লাস তো পাচ্ছি না। লাইভ ক্লাসটি হওয়ার পর একটু সময় লাগে, দেখা যায় 1 বা 2 দিন পর সেই লাইভ ক্লাসটি ওয়েবসাইটে আপলোড হয়ে যায়। সুতরাং মোটামুটি আজকের যেমন লাইভ ক্লাস হচ্ছে, আশা করি 2 দিন পর তোমরা এই লাইভ ক্লাসটির ভিডিও ওয়েবসাইটে দেখতে পারবে। এছাড়া তো ইউটিউব চ্যানেল আছে, রাইট? সুতরাং তোমরা যারা তোমাদের রিসোর্সেস পেতে চাও যেতে পারো 10minuteschool.com এ। আমরা আমাদের লাইভ ক্লাসটি তাহলে শুরু করে দিই। আমাদের লাইভ ক্লাসের যে প্রথম অংশ, সেটা আগে বলেছি, প্রথম অংশটি হচ্ছে ধাতুর নিষ্কাশন নিয়ে। এই ধাতু নিষ্কাশনের অংশটুকুকে অনেকটা টাইম লাইনের মতো আমি একটু সাজিয়ে নিয়েছি, যে আমরা এই টাইম লাইনের মতো এই অংশটুকু জুড়ে আগাবো এবং শেষ পর্যন্ত আমরা ধাতু নিষ্কাশন এবং বিশোধন পর্যন্ত আলোচনা করব। তাহলে আসো আমরা আমাদের এই লাইভ ক্লাসটি শুরু করে দিই। তোমরা অনেকেই খেলা দেখায় মগ্ন, আমি যেটা দেখতে পাচ্ছি। অসুবিধা নেই, আমরা খেলাধুলাও দেখবো প্লাস পড়াশোনাও করব। যখন পড়াশোনার সময় পড়াশোনা করব, আর যখন খেলাধুলা দেখার সময় অবশ্যই খেলাধুলাও দেখব। আর আমি কুমিল্লার সাপোর্টার নাকি ঢাকার সাপোর্টার? ডেফিনেটলি আমি ঢাকার বাসিন্দা, আমি ঢাকা ডাইনামাইটসের সাপোর্টার। আসো আমরা আমাদের ক্লাসটিতে চলে যাই। প্রথমে আমরা যখন ধাতু নিষ্কাশন পড়তে যাব, আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করা দরকার। আসো আমরা সেই ব্যাকগ্রাউন্ড স্টাডিটুকু করে ফেলি। অর্থাৎ প্রথমে আমরা কিছু আগের কথাবার্তা বলবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাব যে কোত্থেকে আসলো আমাদের এই ধাতুর নিষ্কাশন। প্রথমে চিন্তা করো আমাদের পৃথিবী, যদিও কমলা লেবুর মতো চ্যাপ্টা হয়নি, বাট ধরে নেই এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর ঠিক বাইরের যে আমি সার্কেল টেনেছি, এই বাইরের একটা স্তর আছে, যে স্তরটিকে আমরা বলি ভূত্বক। বাইরের সবচেয়ে বাইরের যে স্তরটি রয়েছে সেই স্তরটিকে আমরা বলি ভূত্বক। এবার এই ভূত্বক গঠনকারী অনেকগুলো উপাদান রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পদার্থ তারা মিলিত হয়ে এই ভূত্বক গঠন করে। এই ভূত্বক গঠনকারী যে উপাদান রয়েছে তাদের একটি সাধারণ নাম রয়েছে, তাদের একটি সাধারণ নাম রয়েছে। এই সাধারণ নামটি হচ্ছে শিলা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ভূত্বক গঠনকারী বিভিন্ন উপাদানের যে সাধারণ নাম
তাই হচ্ছে শিলা। এবার এই শিলা আবার অনেক ধরনের পদার্থ দ্বারা গঠিত। এই শিলা আবার অনেক ধরনের পদার্থ দ্বারা গঠিত। যে সকল পদার্থ দ্বারা শিলা গঠিত তাদেরকে বলা হয় খনিজ। আমি আবারও বলছি, ভূত্বক গঠনকারী যে উপাদান রয়েছে তাদের সাধারণ নাম হচ্ছে শিলা। অনেক অনেক ধরনের রাসায়নিক পদার্থ, মৌলিক এবং যৌগিক, তারা মিলিত হয়ে এই শিলা গঠন করে। এই শিলা গঠনকারী উপাদানগুলোকে আমরা বলি খনিজ বা মিনারেলস। এবার এই খনিজ আবার বেশ কয়েক ধরনের হতে পারে। এক ধরনকে আমরা বলি মৌলিক খনিজ, আরেক ধরনের খনিজকে আমরা বলি যৌগিক খনিজ। এক ধরনের খনিজকে আমরা বলি মৌলিক খনিজ, আরেক ধরনের খনিজকে আমরা বলি যৌগিক খনিজ। নাম থেকেই বুঝতে পারছো যে মৌলিক খনিজ মানে হচ্ছে মৌলিক পদার্থ দ্বারা তারা তৈরি, একটি মাত্র পদার্থ থাকবে। যৌগিক খনিজ মানে হচ্ছে যৌগিক পদার্থ দ্বারা তৈরি, অর্থাৎ একাধিক মৌলিক পদার্থ যখন মিলিত হয়ে একটি যৌগ গঠন করছে এবং সেই যৌগটি ওই খনিজের মূল উপাদান, সেটি হচ্ছে যৌগিক খনিজ। তার মানে আমি যদি একবার ভূত্বক থেকে আবারও শুরু করি, আমরা পাবো ভূত্বক গঠনকারী উপাদান শিলা, সাধারণ নাম সবাই শিলা। এবার শিলা অনেক ধরনের খনিজ দ্বারা গঠিত। খনিজ আবার দুই ধরনের হতে পারে, মৌলিক খনিজ এবং যৌগিক খনিজ। মৌলিক খনিজ মানে হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক খনিজ মানে হচ্ছে যৌগিক পদার্থ। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা মৌলিক খনিজ হিসেবে কাদেরকে পাই? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো, যে মৌলিক খনিজ হিসেবে আমরা কাকে পাই, কোন ধরনের পদার্থকে আমরা মৌলিক খনিজ হিসেবে পাই। আমাকে এখন একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আমরা যদি মৌলিক খনিজের কথা বলি, অনেকে নিশ্চয়ই উত্তর দিতে শুরু করেছো। মৌলিক খনিজ আমরা তাদেরকেই পাই যারা অত্যন্ত নিষ্ক্রিয়, যারা অত্যন্ত নিষ্ক্রিয়। যে সকল ধাতু অত্যন্ত নিষ্ক্রিয় তাদেরকে মূলত আমরা মৌলিক খনিজ হিসেবে পাই। এবং কারা অত্যন্ত নিষ্ক্রিয়? যারা অত্যন্ত মূল্যবান ধাতু এবং স্বর্ণালঙ্কার হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, যেমন স্বর্ণ বা অরাম, রূপা বা সিলভার, আর্জেন্টাম, বা আমরা যদি বলি হচ্ছে গন্ধক বা সালফার, এগুলো হচ্ছে মৌলিক খনিজ। অনেকেই উত্তর দিতে শুরু করেছে, যেমন সাজ্জাদুল ইসলাম, তুমি বলেছো সালফার, উত্তর সঠিক। ইশরাক নূর, তুমিও বলেছো সিলভার, উত্তর সঠিক। সুমাইয়া তাবাসসুম বলেছো স্বর্ণ, হীরা, গন্ধক, একেবারেই কারেক্ট অ্যান্সার। এরা সবাই হচ্ছে মৌলিক খনিজ। এবার আমরা যদি বলি মৌলিক খনিজ, তাদেরকে আমরা মৌল হিসেবেই প্রকৃতিতে খুঁজে পাই। ডেফিনেটলি তারা আমাদের আজকের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় না। তাহলে কারা আমাদের আজকের এই অধ্যায়ের আলোচ্য বিষয়? তারা হচ্ছে যৌগিক খনিজ। যেমন আমরা যদি বলি জিঙ্কের একটি পদার্থ যেটা হচ্ছে জিঙ্ক সালফেট, রাইট? জিঙ্ক সালফেট না, দুঃখিত, জিঙ্ক সালফাইড। বা আমি যদি বলি লেডের একটি যৌগ লেড সালফাইড, বা আমি যদি বলি ক্যালসিয়ামের একটি যৌগ যেটাকে আমরা চুনা পাথর হিসেবে চিনি, ক্যালসিয়াম কার্বনেট, তারা হচ্ছে যৌগিক পদার্থ। আমার দরকার হচ্ছে এই ধাতুগুলো, জিঙ্ক, লেড বা ক্যালসিয়াম, এই ধাতুগুলো, কিন্তু তারা এবার প্রকৃতিতে এই যৌগিক পদার্থ হিসেবে আছে। সুতরাং এই যৌগিক পদার্থ থেকে তাদেরকে আমাকে বের করে আনতে হবে। এরা হচ্ছে যৌগিক পদার্থ, এরা হচ্ছে যৌগিক খনিজ। এবং আমাদের আজকের এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে এই যৌগিক খনিজ থেকে এই সকল ধাতুসমূহের নিষ্কাশন। আশা করি তোমরা ব্যাকগ্রাউন্ড টুকু বুঝতে পেরেছো যে কোত্থেকে আমরা আসছি এই ধাতু নিষ্কাশন। পৃথিবী, ভূত্বক, শিলা, শিলা অনেক ধরনের খনিজ দ্বারা তৈরি, মৌলিক খনিজ, যৌগিক খনিজ। মৌলিক খনিজ প্রকৃতিতে মৌলিক পদার্থ হিসেবেই পাওয়া যায়, তাদেরকে আমরা সরাসরি উত্তোলন করব এবং আমাদের আজকের এই অধ্যায়ের আলোচ্য বিষয়ের মধ্যে তারা থাকবে না। কাদেরকে নিয়ে আমরা আলোচনা করব? আমরা আলোচনা করব এই যৌগিক খনিজগুলো নিয়ে, অর্থাৎ যারা যৌগিক পদার্থ অবস্থায় আছে এবং ওই যৌগিক পদার্থ থেকে আমরা সেই ধাতুগুলোকে নিষ্কাশন করব বা বের করে আনবো। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়, ধাতুর নিষ্কাশন। সুতরাং আশা করি বুঝতে পেরেছো যে আমরা কোন লাইন দিয়ে আমরা
অগ্রসর হব এই চ্যাপ্টারটিতে। তাহলে আমরা আসো চলে যাই হচ্ছে, আমরা মোটামুটি জানলাম যে আমরা কিভাবে আলোচনা করব, কোথায় থেকে আমাদের আসলো এই ধাতুর নিষ্কাশনের ধারণা। এবার চলে যাই আমরা ধাতুর নিষ্কাশনে। ধাতুর নিষ্কাশন পুরো প্রসেসটা পড়ার আগে আমি কিছু বেসিক্স দিয়ে নিই। আমরা কি করতে যাব, অর্থাৎ আমরা কি আলোচনা করব, আমরা মোটামুটি কোন অ্যাপ্রোচে আগাবো, অর্থাৎ প্রথমে কি করব, তারপর কি করব, তারপর কি করব, এই বিষয়গুলো একটু জেনে নেই। মনে করো আমার কোন একটা ধাতু, প্রথমেই বললাম যে খনিজ যে যৌগিক যে খনিজ রয়েছে সেগুলো নিয়েই হচ্ছে আমাদের এই ধাতু নিষ্কাশনের আলোচ্য বিষয়। তাহলে ধরে নেই আমাদের কোনো একটি যৌগ হচ্ছে এম যেখানে এটি হচ্ছে আমার সেই ধাতু, অনেকটা জিঙ্ক সালফাইডের মতো। এই এম হচ্ছে আমাদের ধাতুটি বা জিঙ্ক হচ্ছে আমাদের ধাতুটি, এবং এ হচ্ছে আমার অ্যানায়ন বা এখানে যেটা আছে সালফাইড। সুতরাং এই হচ্ছে আমার যে খনিজটি এম। আমরা যে কাজটি করব, ধাতুর নিষ্কাশন করতে গিয়ে কোনো না কোনো ভাবে এই এম যৌগটিকে আমি তার অক্সাইডে পরিণত করব। আমি আবার বলছি, এই হচ্ছে আমার সেই খনিজ পদার্থ যাকে আমি হচ্ছে, যার থেকে আমি এই ধাতু এম ধাতুটিকে নিষ্কাশন করব। আমার কাজ হবে এই যৌগিক পদার্থটিকে কোনো না কোনো ভাবে এই পদার্থটিতে পরিণত করা, অর্থাৎ ধাতব অক্সাইডে পরিণত করা। আমার প্রথম কাজ হবে কোনো না কোনো ভাবে তাকে ধাতব অক্সাইডে পরিণত করা। ধাতব অক্সাইডে পরিণত করা হলে আমার 50% কাজ কিন্তু প্রায় শেষ, অর্থাৎ আমার মেইন কাজ আমি করে ফেলেছি। এরপরে আসবে হচ্ছে ধাতুর নিষ্কাশন। এরপরে আমি করব হচ্ছে ধাতুর নিষ্কাশন ও বিশোধন, অর্থাৎ এরপর আমরা এই অক্সাইড থেকে ধাতুর নিষ্কাশন করব এবং তার বিশোধন করব। তার মানে এখানে তোমাদের কাছে আমি একটি জিনিস খুবই গুরুত্ব সহকারে বলতে চাই, যে ধাতু নিষ্কাশন করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ধাতব অক্সাইড। যেখান থেকেই আমি শুরু করি না কেন, আমি যে যৌগ থেকে শুরু করি না কেন, কোনো না কোনো ভাবে আমাকে ওই ধাতুর অক্সাইডে নিয়ে আসতেই হবে। যদি আমি ধাতব অক্সাইডে আনতে পারি আমার অর্ধেক কাজ শেষ। এরপর আমি ধাতু নিষ্কাশনের বেশ কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করব এবং নিষ্কাশিত ধাতুর বিশোধন করব। সুতরাং এই বিষয়টি যেন আমাদের সবার খেয়াল থাকে, ধাতু নিষ্কাশনের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ধাতব অক্সাইড এর তৈরি। তাহলে আসো আমরা স্টেপ ওয়াইজ একটা একটা করে ধাপ দেখি, কিভাবে আমরা একেবারে শুরু আকরিক থেকে শুরু করে আমরা পেতে পারি আমাদের বিশুদ্ধ ধাতু। প্রথমেই আমরা যখন পড়তে যাব এই আমাদের ধাতু নিষ্কাশন স্টেপ ওয়াইজ যখন আগাতে যাব, তখন প্রথমেই একটি ওয়ার্ড চলে আসে যার নাম আকরিক। এই আকরিক বা ইংরেজিতে যাকে ওর বলা হয়, এটি আসলে কি? চিন্তা করো আমরা আকরিক গুলো কোথায় পাই। তোমরা কি আমাকে কেউ বলতে পারবে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে আকরিক আমরা কোথায় পাই? আমরা কি ভূমির উপরে পাই নাকি ভূমির নিচে পাই? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো, যে আমরা কি ভূপৃষ্ঠের উপরে নাকি নিচে, কোথায় পাই এই আকরিক? অলরেডি তোমরা অনেক উত্তর করতে শুরু করেছো যে আমরা যদি আমরা এই পৃথিবী বলি, এই আকরিকটা ভূমির উপরে কখনোই পাওয়া যায় না। ভূমির থেকে যখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যেতে যাই তখন দেখা যায় এই আকরিক পাওয়া যায়। অর্থাৎ এক কথায় আকরিক যেটা থাকে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে থাকে। কিন্তু এই আকরিক বলতে আমরা আসলে কি বুঝি? মনে করো আমরা জিঙ্ক সালফাইড নিয়েই কথা বলছি। জিঙ্ক সালফাইড মাটির অনেক নিচে আছে। এবার এই যৌগটা নিয়ে হচ্ছে আমার মূলত কাজ, এই যৌগটা নিয়ে মূলত আমার কাজ। এখন দেখা যায় যেই জায়গায় জিঙ্ক সালফাইড রয়েছিল সেই জায়গায় শুধুমাত্র জিঙ্ক সালফাইড থাকে না, তার সাথে আরো অনেক ধরনের অন্যান্য বিভিন্ন যৌগিক পদার্থ বা অন্যান্য বিভিন্ন পদার্থ সেখানে অবস্থান করে। অর্থাৎ সেখানে জিঙ্ক সালফাইড তো থাকেই, তার সাথে আরো অনেক ধরনের আলাদা পদার্থ যাদেরকে আমরা ভেজাল পদার্থ বলি, সেই পদার্থগুলো থাকে। অর্থাৎ আমার রয়েছে আমার কাঙ্ক্ষিত যে খনিজ জিঙ্ক সালফাইড,
তার সাথে আশেপাশে আরো অনেক ধরনের পদার্থ ওই মাটির নিচে অবস্থান করে। এবার আমরা যখন এই পদার্থটিকে বের করে আনি তখন এই পুরো অংশটুকুকে মাটির নিচ থেকে তুলে আনতে হয়, কেটে তুলে আনতে হয়। এবার চিন্তা করো, এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে আমার জিঙ্ক সালফাইড, আমার কাঙ্ক্ষিত আকরিক। আরেকটা হচ্ছে যাকে আমি ভেজাল পদার্থ বলছি, সেই ভেজাল পদার্থ। এই যে আমার আকরিক, এই যে ভেজাল পদার্থ, আকরিক এবং তার সাথে ভেজাল পদার্থ, এই দুইকে মিলিয়েই এই পুরো জিনিসটাকে আমি বলি আকরিক। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি আকরিক ইকুয়ালস টু আমাদের কাঙ্ক্ষিত খনিজ প্লাস যে ভেজাল রয়েছে সেই ভেজাল, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত খনিজ এবং তার সাথে যে ভেজাল রয়েছে তাদের সম্মিলিত রূপটাই হচ্ছে আকরিক বা ওর। এবং রসায়নের ভাষায় এই যে ভেজাল রয়েছে তাকে বলা হয় খনিজ মল। তোমরা এই নামটি হয়তোবা শুনে থাকবে। এই ভেজালগুলোকে বলা হয় খনিজ মল, অর্থাৎ এক কথায় খনিজ প্লাস খনিজ মল ইকুয়ালস টু আকরিক। খনিজ প্লাস খনিজ মল ইকুয়ালস টু আকরিক। তাহলে মোটামুটি আশা করি বুঝতে পেরেছো যে আকরিকটা আসলে কি। এবার আমরা আকরিক পেলাম, আকরিক থেকে শুরু করব আমাদের ধাতুর নিষ্কাশন। আমরা মনে করো এই যে ভূমির নিচ থেকে এই আকরিকটিকে তুলে আনলাম, এই আকরিকটিকে ভূমির নিচ থেকে তুলে আনলাম। এবার প্রথমেই যে আমার কাজ হবে সেটির নাম হচ্ছে ধাতু চূর্ণীকরণ। চিন্তা করো এই পুরো হচ্ছে আমি আকরিকটাকে নিয়ে আসছি, অনেক বড় একটা আকরিক যেখানে আমার ওই পদার্থটি রয়েছে, আমার কাঙ্ক্ষিত খনিজ রয়েছে এবং তার আশেপাশে অনেকগুলো ভেজাল পদার্থ রয়েছে। তাহলে প্রথম আমার কি কাজ, এটা তো অনেক বড় একটা টুকরো। এবার কি করতে হবে, এটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করতে হবে, অর্থাৎ এটাকে ছোট ছোট পোর্শনে ভাগ করে নিতে হবে। এক কথায় আমি যেটা বলতে চাই যে এই অংশটুকুকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, ভাঙতে হবে। এই বিষয়টিকেই বলা হয় হচ্ছে ধাতুর চূর্ণীকরণ। অর্থাৎ এই বড় যে আকরিকের টুকরো সেটাকে আমি ভেঙে ছোট ছোট কণায় পরিণত করব। এই ছোট ছোট কণাগুলো কেন আমার দরকার, কারণ পরবর্তী যে স্টেপগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, যেন প্রত্যেকটি অণু, আমি আবারও বলছি, খনিজের প্রত্যেকটি অণু যেন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এই বড় আকরিকের টুকরাকে এক কথায় ছোট ছোট খণ্ডে বিভক্ত করতে হবে, ছোট ছোট খণ্ডে বিভক্ত করতে হবে, বা আমি যদি আরো ভালোভাবে বলতে চাই এক কথায় পাউডার বানায় ফেলতে হবে, রাইট? অর্থাৎ এক কথায় আমি বড় যে টুকরাটা পেলাম সেটাকে একেবারে মিহি দানায় পরিণত করে ফেলতে হবে, যেন প্রত্যেকটা খণ্ড যেন পরবর্তীতে আমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তার মানে এক কথায় আমি যদি বলি যে বড় যে আকরিকের টুকরো তাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় ধাতুর চূর্ণীকরণ। এই ধাতুর চূর্ণীকরণ করতে গিয়ে আমাদের বেশ আমাদের বিভিন্ন ধরনের যান্ত্রিক শক্তি ব্যবহার করতে হয়। যে যান্ত্রিক শক্তিগুলো ব্যবহার করে আমরা বড় আকরিকের টুকরোকে ছোট ছোট খণ্ডে পরিণত করতে পারি। তাহলে প্রথম কাজ শেষ, আকরিকটাকে আমি নিয়ে আসলাম, এবার আকরিককে আমি ছোট ছোট খণ্ডে বিভক্ত করে ফেললাম। দ্বিতীয় যে কাজ তার নাম হচ্ছে ঘনীকরণ। এই ঘনীকরণ বলতে আমি কি বুঝাই, চিন্তা করো এই যে ছোট ছোট খণ্ড, এই যে আকরিকটিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করলাম, এখানে কিন্তু দুই ধরনের পদার্থ আছে, একটি হচ্ছে খনিজ, আরেকটি হচ্ছে খনিজ মল, রাইট? আমি আকরিক নিলাম, সেটাকে ভাঙলাম, বিভিন্ন ক্রাশার রয়েছে, দুই ধরনের ক্রাশার এখানে ব্যবহার করা হয়। একটাকে বলা হয় জো ক্রাশার, আরেকটাকে বলা হয় বল ক্রাশার। এই নাম দুটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউতে আসতে পারে যে ধাতুর চূর্ণীকরণে কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, জো ক্রাশার এবং বল ক্রাশার। জো ক্রাশার দিয়ে মোটামুটি একটা মিডিয়াম সাইজের বিভিন্ন খণ্ডে পরিণত করা হয়, আর বল ক্রাশার দিয়ে একেবারে ছোট ছোট খণ্ডে পরিণত করে ফেলা হয়। এটা দিয়ে হচ্ছে মিডিয়াম সাইজের খণ্ডে পরিণত করা হয়, আর বল ক্রাশার দিয়ে একেবারে ছোট ছোট দানায় পরিণত করে ফেলা হয়। এবার
আমি যখন ছোট ছোট খণ্ডে পরিণত করলাম, সেখানে দুই ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে খনিজ আর একটা হচ্ছে খনিজ মল। এবার আমার জন্য কোনটা দরকার? আমার জন্য দরকার হচ্ছে খনিজ, আমার জন্য খনিজ মল দরকার নেই। এই খনিজ থেকে খনিজ মল পৃথক করার যে প্রক্রিয়া, অর্থাৎ খনিজ থেকে খনিজ মল দূর করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় আকরিকের ঘনীকরণ। অনেক ধরনের পদ্ধতি আছে যার মাধ্যমে এই ঘনীকরণের কাজটি করা হয়। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ কিভাবে আমরা আকরিকের ঘনীকরণ করতে পারি, কিভাবে খনিজ থেকে খনিজ মলকে আমরা পৃথক করতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপ, যেটা আমাদের মোটামুটি অবজেক্টিভটা বুঝে ফেলেছি, যে আমরা বড় আকরিক তাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে ফেললাম। এবার সেখানে খনিজও আছে, খনিজ মলও আছে। আমার দ্বিতীয় কাজ হচ্ছে খনিজ থেকে খনিজ মলকে পৃথক করা। আসো আমরা দেখি কিভাবে আমরা খনিজ থেকে খনিজ মলকে পৃথক করতে পারি, অর্থাৎ এক কথায় আকরিকের ঘনীকরণ করতে পারি। আমরা বেশ কতগুলো পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমত, আমরা অভিকর্ষ বলের প্রভাবে এই কাজটি করতে পারি। অভিকর্ষ বলের প্রভাবে এই কাজটি করতে পারি। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো এই যে আমি ছোট ছোট টুকরায় পরিণত করলাম, এই বড় আকরিককে ছোট ছোট টুকরায় পরিণত করলাম, সেখানে খনিজও আছে, খনিজ মলও আছে। কিন্তু এই খনিজ এবং খনিজ মলের ঘনত্ব কিন্তু একই না। দেখা যেতে পারে কোনোটা একটু বেশি ভারী, কোনোটা একটু হালকা, অর্থাৎ একটা একটু বেশি ভারী আর একটা হালকা। এবার এই পাউডারটিকে যদি আমি এরকম মোটামুটি একটু ঢালু একটি সারফেসে বা একটু ঢালু তলে নিয়ে যাই এবং উপর থেকে পানির স্রোত দিয়ে দেই, তাহলে কোনটা বেশি দূরে চলে যাবে? ডেফিনেটলি যেটা হালকা সেটা। আমি আবারও বলছি, মোটামুটি এরকম একটা ঢালু একটা সারফেস বা তলে আমি এই পাউডার হওয়া বা ছোট ছোট খণ্ডে পরিণত হওয়া যে আকরিক রয়েছে, অর্থাৎ চূর্ণীকৃত যে আকরিক রয়েছে, তাকে নিয়ে নিলাম। এবার উপর থেকে পানির স্রোত দিচ্ছি, তাহলে দেখা যাবে হালকা যে অংশগুলো রয়েছে, খনিজ বা খনিজ মল, এদের মধ্যে যেটাই হালকা সেটা দেখা যাবে এই পানির স্রোতের সাথে চলে যাচ্ছে। অর্থাৎ অভিকর্ষ বল ব্যবহার করে, আমি যেহেতু একটু ঢালু সারফেস নিয়েছি, এখানে অভিকর্ষ বলের একটি প্রভাব রয়েছে। এই অভিকর্ষ বলের প্রভাবে দেখা যাচ্ছে এই হালকা খণ্ডগুলো পানির স্রোতের সাথে চলে যাচ্ছে। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাব নিয়ে আমি খনিজ থেকে খনিজ মল পৃথক করতে পারি। তার মানে প্রথম কথা হচ্ছে খনিজ থেকে খনিজ মল আমরা পৃথক করতে পারি, সেখানে অভিকর্ষ বলের প্রভাব ব্যবহার করে আমরা কাজটা করতে পারি, এবং সেখানে খনিজ এবং খনিজ মলের তাদের নিজস্ব যে ঘনত্ব বা ভর, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেটি বেশি ভারী সেটি থেকে যাবে পানির স্রোতের সাথে, যেটি হালকা সেটি পানির স্রোতের সাথে দূরে চলে যাবে। রাইট? সুতরাং আমরা অভিকর্ষ বলের প্রভাবে এই কাজটি করতে পারি। দ্বিতীয় যেটি রয়েছে সেটিকে বলা হয় তেল ফেনা ভাসমান পদ্ধতি। সেটিকে বলা হয় তেল ফেনা ভাসমান পদ্ধতি। এই পদ্ধতিটি খুবই ইন্টারেস্টিং, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। মনে করো আমি কোনো একটি পাত্রে চূর্ণীকৃত যে আকরিক রয়েছে, অর্থাৎ প্রথম ধাপে যে চূর্ণীকৃত আকরিক, সেটিকে আমি নিয়ে নিলাম। এবার আমি কি কাজ করব? এবার আমি তাতে পানি ঢালবো, এবং যদি তেল ফেনা ভাসমান পদ্ধতিতে আমি আকরিকের ঘনীকরণ করতে চাই, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আকরিক, তাকে অবশ্যই একটি বিশেষ ধরনের তেলে দ্রবীভূত হতে হবে। মনে করি এই আকরিকটি তেলে দ্রবীভূত হয়, তাহলে কি করলাম? প্রথমেই আমি পানি ঢাললাম, দ্বিতীয়ত ওই যে বিশেষ ধরনের তেল রয়েছে সেই তেলটি আমি এখানে ঢাললাম। এবার কি করব? মোটামুটি পানিও আছে, তেলও আছে, এবার আমি খুব ভালোভাবে নাড়বো। নাড়লে দেখা যাবে যে এই পুরো তেল, পানি এবং চূর্ণীকৃত আকরিক তারা ভালোভাবে মিশে যাবে, মিশে গিয়ে ফেনা তৈরি করবে। তোমরা অনেকে যদি তেলের সাথে পানির মিশ্রণ দেখে থাকো, দেখবে যে অনেক যদি নাড়ানো হয় তাহলে একটি ফেনা তৈরি হয়। ফেনাটি অবশ্যই হালকা হয় এবং ফেনাটি উপরে গিয়ে জমা হয়। যেহেতু প্রথমেই আমি বলেছি যে এই আকরিকটি অবশ্যই তেলে দ্রবীভূত হতে হবে, এই যে তেলের যে ফেনা, সেই ফেনায় দুইটি পদার্থ রয়েছে,
একটি হচ্ছে আমার এই তেল প্লাস আমার যেই চূর্ণীকৃত আকরিক। এই চূর্ণীকৃত আকরিকে যে খনিজ মল রয়েছে সেটি তো আর তেলের মধ্যে দ্রবীভূত না, তার মানে সেটি রয়ে যাবে। আমি আবারও বলছি, তাহলে কি করলাম, আমি চূর্ণীকৃত আকরিক নিলাম, সেখানে রয়েছে আমার খনিজ এবং রয়েছে আমার খনিজ মল। যেগুলো খনিজ তারা তেলের মধ্যে দ্রবীভূত, তারা তেলের সাথে দ্রবীভূত হয়ে এই নিচের অংশটুকু ছেড়ে উপরের ফেনার মধ্যে চলে আসবে। কিন্তু যারা খনিজ মল তারা তো আর তেলের মধ্যে দ্রবীভূত না, তারা নিচে রয়ে যাবে। এবার আমি কি কাজ করব, এই যে উপর থেকে ফেনা সেটি কালেক্ট করব। তাহলে আমি যদি ফেনাটি কালেক্ট করি বা সংগ্রহ করি, তাহলে আমি কি পাচ্ছি, আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার আকরিকটিকেই পাচ্ছি, অর্থাৎ আমার যে খনিজ সেই খনিজটিকেই পাচ্ছি। তার মানে আমি কি পেলাম, আমি তেল ফেনা ভাসমান পদ্ধতিতে উপর থেকে ফেনা কালেক্ট করে খনিজ মল বাদ দিয়ে শুধুমাত্র আমার খনিজটিকেই পেলাম। এটি হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে আকরিকের ঘনীকরণ। ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে, এই তেল ফেনা ভাসমান পদ্ধতিতে যেই ধরনের আকরিককে নিষ্কাশন করা যায় বা ঘনীভবন করা যায় তারা হচ্ছে সালফাইড। অর্থাৎ যত ধরনের সালফাইড আকরিক রয়েছে, যেমন জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্লেন্ড, লেড সালফাইড বা গ্যালেনা, অর্থাৎ যত ধরনের সালফাইড আকরিক রয়েছে তাদেরকে এই তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ওই চূর্ণীকৃত আকরিকের ঘনীকরণ করা যায়। কারণ সালফাইড গুলো তেলে দ্রবীভূত, কিন্তু তার সাথে যে খনিজ মল রয়েছে তারা তেলে দ্রবীভূত না। খনিজটি তেলের সাথে ফেনা হিসেবে উপরে ভেসে ওঠে, ফেনাটুকু কালেক্ট করলে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত খনিজ, আর খনিজ মলটুকু আলাদা হয়ে পাত্রের নিচে পড়ে যায়। তার মানে আমরা আমাদের দ্বিতীয় পদ্ধতিটি দেখলাম, যেটি হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। আরো দুইটি পদ্ধতি রয়েছে যার মধ্যে আমি একটি আলোচনা করব। মূলত 3 নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে চৌম্বক শক্তির প্রভাব। চৌম্বক শক্তির প্রভাব, মনে করো আমার যে আকরিক সেটি হচ্ছে ক্রোমাইট। তোমরা নিশ্চয়ই এই ক্রোমাইট যে আকরিক তার নাম শুনেছো। ক্রোমাইট মূলত ক্রোমিয়ামের একটি আকরিক। এখানে মূলত এই যৌগটি থাকে যেটি হচ্ছে আমার মূল যৌগ, যেটি হচ্ছে আমার খনিজ, এবং তার সাথে কিছু পদার্থ থাকে যাকে আমরা সবাই চিনি, যার নাম হচ্ছে আয়রন অক্সাইড। অর্থাৎ তার সাথে আয়রন অক্সাইডও থাকে। তাহলে যদি চিন্তা করো, আমার ক্রোমাইট আকরিকটি মূলত ক্রোমিয়ামের, যেখান থেকে আমি ক্রোমিয়াম পেতে চাই, তার মানে সেটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত আকরিক, বা আমি যদি বলি এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত খনিজ, তাহলে এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে আয়রন অক্সাইড হচ্ছে আমার খনিজ মল। রাইট? তার মানে আমি ক্রোমাইট একটি আকরিক পেলাম যেখানে, যেটা আসলে প্রকৃতপক্ষে ক্রোমিয়ামের একটি আকরিক। তাহলে এই অংশটুকু হচ্ছে আমার খনিজ, আর বাকি যতটুকু রয়েছে সেটা হচ্ছে আমার খনিজ মল। এবার আমি কি করতে চাই, আমি ক্রোমিয়াম পেতে চাই। তাহলে আমি কি করব, কোনো না কোনো ভাবে আমি চেষ্টা করব যেন এই অংশটুকু থেকে, খনিজ মল থেকে আমি এই খনিজটুকুকে আলাদা করে আনতে পারি। এবার তাদের মধ্যে খুবই ডিস্টিংক্ট বা বৈশিষ্ট্যপূর্ণ একটি পার্থক্য রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে আয়রন অক্সাইড তার চৌম্বক ধর্ম বিদ্যমান, কিন্তু ক্রোমিয়াম অক্সাইড তার চৌম্বক ধর্ম নেই। চৌম্বক ধর্ম নেই বললে হয়তোবা ভুল হবে, তার ফেরো চৌম্বক ধর্ম নেই। অর্থাৎ সেটি চৌম্বক ক্ষেত্র দ্বারা খুবই শক্তিশালী ভাবে বা খুবই আয়রন অক্সাইড যেরকম চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, ক্রোমিয়াম অক্সাইড ওই রকম ভাবে আকর্ষিত হয় না। তার মানে আমি বলতে পারি তার মূলত চৌম্বক ধর্ম নেই, বা আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, তার ফেরো চৌম্বক ধর্ম নেই। তার মানে একজনের চৌম্বক ধর্ম বিদ্যমান, আরেকজনের চৌম্বক ধর্ম নেই। এই যে চৌম্বক ধর্মের যে পার্থক্য, এর উপর ভিত্তি করেই চৌম্বক শক্তির প্রভাবে আমরা আকরিকের ঘনীকরণ করতে পারি। কিভাবে? তাহলে একটু দেখো যে কিভাবে এই কাজটি করা হয়। মনে করো এখানে দুইটি চাকা আছে এবং তার উপর একটি বেল্ট লাগানো। চাকা রয়েছে এবং তার উপর একটি বেল্ট লাগানো।
এই যে বেল্ট রয়েছে, এই বেল্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এই বেল্টের চৌম্বক শক্তি রয়েছে। এই বেল্টের চৌম্বক শক্তি রয়েছে, অর্থাৎ এই বেল্টের প্রলেপ দেওয়া হয়েছে চৌম্বক পদার্থ দ্বারা, এর চৌম্বক ধর্ম রয়েছে। এবার আমি কি করলাম, আমি এই যে ক্রোমাইট আকরিক তাকে চূর্ণ করলাম, প্রথম ধাপে আমরা চূর্ণ করেছি। এবার এই চূর্ণীকৃত আকরিককে আমরা এই বেল্টের উপর দিয়ে দিলাম। তাহলে দেখা যাবে কিছু থাকবে হচ্ছে খনিজ মল, আর কিছু থাকবে হচ্ছে আমাদের খনিজ। আমি নীল রং দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের খনিজ ক্রোমিয়াম অক্সাইড, আর কালো কালি দ্বারা যা লিখছি সেটা হচ্ছে আমাদের খনিজ মল আয়রন অক্সাইড। তাহলে একটু চিন্তা করো, আয়রন অক্সাইড তার কিন্তু চৌম্বক ধর্ম বিদ্যমান, তাহলে সে কি করবে, এই আয়রন অক্সাইড বেল্টের গায়ে লেগে থাকার চেষ্টা করবে। অন্যদিকে ক্রোমিয়াম অক্সাইড, অর্থাৎ পিছনে যাদেরকে এঁকেছি তাদের কিন্তু চৌম্বক ধর্ম নেই, তারা বেল্টের সাথে লেগে থাকার চেষ্টা করবে না। তাহলে এই চাকাগুলো যদি চলতে থাকে তাহলে দেখা যাবে প্রথমের যে অংশগুলো রয়েছে সেগুলো বেল্টের গায়ে লেগে থাকতে চাইবে, এবং যদি কোথাও পড়তে চায় তাহলে কাছে কোথাও গিয়ে পড়বে। অর্থাৎ এখানে পাবো আমাদের আয়রন অক্সাইড অর্থাৎ খনিজ মলকে। অন্যদিকে আমাদের পিছনের যে পদার্থগুলো বা আমি গোল দাগ দিয়েছি সেগুলো হচ্ছে আমার খনিজের জন্য, ক্রোমিয়াম অক্সাইডের জন্য, যাদের চৌম্বক ধর্ম নেই। কি করবে তারা, যেহেতু এই চাকাটিকে ঘোরানো হয়েছে এই যান্ত্রিক বলের প্রভাবে, দেখা যাবে তারা দূরে কোথাও গিয়ে পড়েছে, এবং দূর থেকে আমি তাদেরকে সংগ্রহ করতে পারি। অর্থাৎ দূরে যাদেরকে পাওয়া যাবে তারা হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড বা আমার কাঙ্ক্ষিত খনিজ। এভাবে চৌম্বক শক্তির প্রভাবে, চৌম্বক ধর্মের পার্থক্যের উপর ভিত্তি করে আমরা খনিজ মলকে খনিজ থেকে পৃথক করতে পারি। তাহলে প্রথম কাজ কি, আমরা এই প্রক্রিয়াটি তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন খনিজ এবং খনিজ মলের মধ্যে একজনের চৌম্বক শক্তি থাকবে, দ্বিতীয় জনের কোনো চৌম্বক ধর্ম থাকবে না। আমি আবার বলছি, এই প্রক্রিয়াটি তখনই ব্যবহার করা যাবে যদি খনিজ এবং খনিজ মলের মধ্যে একজনের চৌম্বক ধর্ম থাকে কিন্তু দ্বিতীয় জনের চৌম্বক ধর্ম থাকতে পারবে না। যার চৌম্বক ধর্ম থাকবে সে বেল্টের গায়ে লেগে থাকতে চাইবে, তাকে কাছে পাওয়া যাবে। যার চৌম্বক ধর্ম নেই, যেমন এই ক্ষেত্রে ক্রোমিয়াম অক্সাইড, সেটি বেল্টের গায়ে লেগে থাকবে না, ফলে যান্ত্রিক বলের প্রভাবে সেটি দূরে কোনো পাত্রে সংগৃহীত হবে। তার মানে আলটিমেটলি আমরা খনিজকে খনিজ মল থেকে পৃথক করতে পারলাম, আমরা পেয়ে গেলাম আমাদের ঘনীকৃত চূর্ণীকৃত আকরিক। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের ঘনীকৃত আকরিক। অর্থাৎ এবার আমার এখানে শুধুমাত্র যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খনিজ। তাহলে প্রথমত বড় একটি আকরিক ছিল, সেটিকে ছোট ছোট টুকরায় পরিণত করলাম। দ্বিতীয়ত ওই চূর্ণীকৃত আকরিক থেকে আমরা খনিজ মলটি পৃথক করে ফেললাম, পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত খনিজ। এবার এই খনিজ নিয়ে আমরা আমাদের সামনের স্টেপগুলো আগাবো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। আমরা তাহলে চলে যাব আমার যে তৃতীয় ধাপ, সেটি হচ্ছে অক্সাইডে রূপান্তর। আমাদের তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে অক্সাইডে রূপান্তর। অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি এখনো দেখছি তোমরা প্রায় 120 জন আমার সাথে লাইভ ক্লাসটি করছো। আজকে বিপিএল এর ফাইনাল খেলা, তবুও তোমরা কষ্ট করে খেলা বাদ দিয়ে আমার সাথে লাইভ ক্লাসটি করছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আমাদের লাইভ ক্লাসটা পরে আমরা খেলা দেখবো টিভিতে অবশ্যই, কিন্তু আমরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটি সেটি আসলে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি, যেন আমরা খেলার শেষ অংশটুকু অ্যাটলিস্ট দেখতে পারি। আমরা 3 নম্বর অংশে চলে এসেছি, সেটি হচ্ছে অক্সাইডের রূপান্তর। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ধাতুর নিষ্কাশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে ধাতব অক্সাইড। অর্থাৎ যে ধাতুর আমি নিষ্কাশন করছি সেটা হোক ক্রোমিয়াম হোক আমাদের জিঙ্ক, সেই ধাতুর যে অক্সাইড সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বেশ কিছু ধরনের পদার্থ আছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, বা আমি যদি তোমাদেরকে বলি যে হেমাটাইট, যেটা হচ্ছে আয়রন অক্সাইড ইনটু 3 অণু পানি,
আমি যদি এই আকরিক গুলোর কথা বলি, একটি হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়ামের একটি আকরিক, আরেকটি হচ্ছে আয়রনের একটি আকরিক যার নাম হেমাটাইট। চিন্তা করো, এই ক্যালসিয়াম কার্বনেট এবং আয়রন অক্সাইড দুই অণু পানি, তাদের দুইজনের মধ্যে কিন্তু অক্সিজেন রয়েছে। অন্যদিকে আমি যদি আরেক ধরনের আকরিক দেখাই, যেমন লেড সালফাইড বা জিঙ্ক সালফাইড, তাদের মধ্যে কিন্তু কোনো অক্সিজেন নেই। আমি আবারও বলছি, এদের অক্সিজেন আছে। এ সকল যৌগের মধ্যে, এই যৌগগুলোর মধ্যেই অক্সিজেন রয়েছে, অক্সিজেন অক্সিজেন রয়েছে, আর এদের মধ্যে কিন্তু অক্সিজেন নাই। যাদের মধ্যে অক্সিজেন রয়েছে, যাদের মধ্যে অক্সিজেন নাই, দুইজনকেই আমি একটা কাজ করব, সেটা হচ্ছে অনেক অনেক তাপ দিব, তাদেরকে অনেক অনেক তাপ দিব। এবার চিন্তা করো, তাদের নিজেদের মধ্যে কিন্তু অক্সিজেন রয়েছে। যাদের মধ্যে অক্সিজেন রয়েছে তাদেরকে এক্সট্রা ভাবে অক্সিজেন দেওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, বায়ুর অনুপস্থিতি প্রয়োজন হবে। এই অবস্থায় আমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বায়ুর অনুপস্থিতি। বায়ুর অনুপস্থিতিতে আমাকে এই কাজটি করতে হবে। অন্যদিকে যাদের মধ্যে কোনো অক্সিজেন নাই, কিন্তু আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে এই ধাতুর অক্সাইড, আমাদের দরকার হচ্ছে এই ধাতুর অক্সাইড, আমার দরকার হচ্ছে জিঙ্কের অক্সাইড। তাহলে বাইরে থেকে অবশ্যই অক্সিজেন সরবরাহ করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে অবশ্যই বায়ু সরবরাহ করতে হবে। তাহলে আমি পুরো জিনিসটা আরেকবার বলছি, আমার দরকার হচ্ছে ধাতুর অক্সাইডে পরিণত করা। এবার কিছু কিছু আকরিক রয়েছে যাদের মধ্যে আগের থেকেই অক্সিজেন থাকে, কিছু কিছু আকরিক রয়েছে যাদের মধ্যে আগের থেকে অক্সিজেন থাকে না। যাদের অক্সিজেন থাকে বা থাকে না, তাদের নির্বিশেষে সবাইকে অনেক তাপ দিতে হবে। কিন্তু যাদের মধ্যে অক্সিজেন আছে তাদেরকে এক্সট্রা কোনো অক্সিজেন দেওয়ার প্রয়োজন নাই, সেখানে দরকার বায়ুর অনুপস্থিতি, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতি। অন্যদিকে যাদের কোনো অক্সিজেন নাই তাদেরকে আলাদাভাবে অক্সিজেন দিতে হবে। যদি এই প্রক্রিয়াটি করা হয়, অর্থাৎ তাপ দেয়া হয়, কোথাও বায়ুর অনুপস্থিতি, কোথাও বায়ুর উপস্থিতি, এই কাজটি যদি করা হয়, প্রক্রিয়া শেষে আমরা প্রত্যেকটি ধাতুর অক্সাইড পেয়ে যাব। আমরা পেয়ে যাব প্রত্যেকটি ধাতুর অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, আয়রন অক্সাইড প্লাস জলীয় বাষ্প, লেড অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড। অর্থাৎ এক কথায় আমরা ধাতুর অক্সাইড পেয়ে যাব। তার মানে আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটুকু ছিল অক্সাইডের রূপান্তর, তার জন্য আমাকে তাপ দিতে হবে। যাদের অক্সিজেন নাই তাদেরকে অক্সিজেন দিতে হবে, যাদের অক্সিজেন আছে তাদেরকে অক্সিজেন দেয়া যাবে না। এই প্রক্রিয়ায় আমরা পেয়ে যাব ধাতু সমূহের অক্সাইড। যে সকল ক্ষেত্রে আমরা শুধুমাত্র তাপ দিচ্ছি বায়ুর অনুপস্থিতিতে, ওই প্রক্রিয়াটিকে বলা হয় ভস্মীকরণ, অর্থাৎ এক কথায় ভস্ম বা ছাইকরণ। আমি ছাই পরিণত করছি যেহেতু অক্সিজেন দিচ্ছি না। অন্যদিকে যেখানে আমরা অক্সিজেন দিচ্ছি, অক্সিজেনের সংযোগ মানে জারণ, এখানে আমি এক্সট্রা তাপ দিচ্ছি, তাই এই প্রক্রিয়াটা কি বলা হয়, তাপ জারণ। অর্থাৎ ভস্মীকরণ বা তাপজারণ প্রক্রিয়ায় আমরা ধাতু সমূহের অক্সাইড পরিণত করব। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি 3 নাম্বার স্টেপ পর্যন্ত চলে এসেছি। আমরা প্রথমে ধাতু চূর্ণীকরণ করেছি, অনেক বড় একটা আকরিক নিয়ে এসেছিলাম, সেটাকে ছোট ছোট খণ্ডে পরিণত করেছি। 2 নাম্বার খনিজ থেকে খনিজ মল আলাদা করেছি, আমরা পেয়ে গেছি আমাদের ঘনীকৃত আকরিক। 3 নাম্বার স্টেপে আমরা পেয়ে গেলাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধাতুর অক্সাইড। কোথাও অক্সিজেন সহ তাপজারণ, কোথাও অক্সিজেন ছাড়া ভস্মীকরণ। কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে আশা করি তোমরা ইতোমধ্যেই জেনে গিয়েছো। 3 নাম্বার স্টেপ আমাদের শেষ, আমরা চলে যাব আমাদের চতুর্থ যে অংশ, যেটা মূল অংশ, সেটা হচ্ছে ধাতুর নিষ্কাশন। আসো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা ধাতুর নিষ্কাশন করব। ধাতুর নিষ্কাশন করার জন্য আমাদের যে
ধাতুসমূহের যে সক্রিয়তার সিরিজ সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু সরে যাচ্ছি যেন তোমরা সবাই দেখতে পাও। এখানে আমাদের ধাতুর সক্রিয়তার সিরিজ রয়েছে, এখানে আমাদের ধাতুর সক্রিয়তার সিরিজ রয়েছে। এই ধাতুর সক্রিয়তা সিরিজের মধ্যে আমি মোটামুটি তাদেরকে তিনটা অংশে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে ঠিক অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের মাঝখানে, আরেকটি হচ্ছে লেড এবং কপারের মাঝখানে। অর্থাৎ আমি টোটাল এই ধাতুর সক্রিয়তা সিরিজকে তিনটি অংশে ভাগ করে ফেললাম। তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে জানো যে এদের মধ্যে যারা উপরে থাকে তারা অধিক সক্রিয়, যারা নিচে থাকে তারা কম সক্রিয়। যেমন সিলভার কম সক্রিয়, আমি আগেই বলে ফেলেছি যে সিলভার সেটি প্রকৃতিতে এমনিতেই পাওয়া যায়, মানে হচ্ছে তাদেরকে মৌলিক খনিজ হিসেবে পাওয়া যায়। সিলভারের পর আরো রয়েছে অরাম বা গোল্ড, মার্কারি বা হাইড্রোজেনাম, তাদেরকেও পাওয়া যায়। অর্থাৎ এক কথায় কপারের নিচে যারা আছে, সিলভার থেকে শুরু করে নিচের দিকে যারা আছে, তারা মৌলিক খনিজ হিসেবে থাকে। এবং আমি ক্লাসটি শুরু করার আগেই বলেছি, শুরু করার সময় বলেছি যে মৌলিক খনিজ আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় না, তাদেরকে আলাদাভাবে এমনিতেই পাওয়া যায়, তাদেরকে আলাদাভাবে নিষ্কাশন করার কোনো দরকার নাই। আমাদের দরকার হচ্ছে উপরের অংশটুকু। এদেরকে, এই যে উপরের গ্রুপ, তাদেরকে আমরা বলবো অধিক সক্রিয় গ্রুপ। এই গ্রুপটি হচ্ছে অধিক সক্রিয়, এটি হচ্ছে অধিক সক্রিয়। মাঝখানের যেগুলো রয়েছে তাদেরকে আমি বলবো মধ্যম সক্রিয়। এবং নিচে কপারের নিচে যারা আছে তাদেরকে মূলত মৌলিক ধাতু, মৌলিক খনিজ হিসেবেই পাওয়া যায়, যারা হচ্ছে অতি কম সক্রিয়, তারা হচ্ছে অতি কম সক্রিয়। তাহলে বাকি থাকে মাত্র একটা ধাতু যার নাম কপার, তাকে আমি কম সক্রিয় এই গ্রুপে ফেলছি। তাহলে আমরা মোট চারটা গ্রুপ পেলাম। একটা হচ্ছে অধিক সক্রিয় গ্রুপ অ্যালুমিনিয়াম পর্যন্ত, আরেকটা হচ্ছে মধ্যম সক্রিয় গ্রুপ লেড পর্যন্ত, আরেকটা গ্রুপে শুধুমাত্র একজনই রয়েছে যার নাম কপার, এবং তার নিচে যারা রয়েছে সিলভার, মার্কারি, অরাম বা গোল্ড, তারা হচ্ছে অতি কম সক্রিয়। এবং এই অতি কম সক্রিয় গ্রুপটাকে আমরা মৌলিক খনিজ হিসেবেই পাই। আমাদের এই 4 নাম্বার ধাপ যেটা হচ্ছে ধাতুর নিষ্কাশন, সেখানে আমরা এই তিনটা গ্রুপ অধিক সক্রিয়, মধ্যম সক্রিয় এবং কম সক্রিয়, এই তিন গ্রুপের জন্য কিভাবে কাজটি করা হয় সেটি গ্রুপ ওয়াইজ শিখবো। অধিক সক্রিয়ের জন্য একটার জন্য শিখলেও যা, সবগুলোর জন্য শিখলে একই রকম। অর্থাৎ এই অধিক সক্রিয়ের মধ্যে যে কোনো একটার জন্য আমরা যদি শিখি, সেম থিওরি আমরা বাকিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আসো আমরা তাহলে প্রথমেই অধিক সক্রিয় গ্রুপের ধাতুগুলো কিভাবে নিষ্কাশন করা হয় তা শিখে নিই। অধিক সক্রিয় গ্রুপের যে ধাতুগুলো রয়েছে তাদেরকে আমরা যে পদ্ধতিতে, তাদেরকে আমরা যে পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি সেটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। অন্যদিকে মধ্যম সক্রিয় যে ধাতুগুলো রয়েছে তাদেরকে আমরা যে প্রক্রিয়ায় নিষ্কাশন করি তাকে বলা হয় কার্বন বিজারণ। এবং সবশেষে কম সক্রিয় যে ধাতু কপার, তাকে আমরা যে প্রক্রিয়ায় আমরা নিষ্কাশন করি সেটিকে বলা হয় স্ববিজারণ। তাহলে আমরা এক এক করে এই তিনটি ধাপই শিখবো। তাহলে কি বললাম? অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ, মধ্যম সক্রিয় কার্বন বিজারণ এবং কম সক্রিয় স্ববিজারণ। তাহলে প্রথমেই আসো আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে আমরা এই কাজটি করতে পারি সেটি আসো একটু দেখে নিই। আমরা এই পর্যন্ত যা শিখলাম সেটা হচ্ছে আমাদের তিনটি ধাপ হয়ে গিয়েছে। আমরা যাব হচ্ছে আমাদের 4 নাম্বার ধাপ নিষ্কাশনে, ধাতু নিষ্কাশন। আমি আমাদের সুবিধার জন্য আমরা তাদেরকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছি: অধিক সক্রিয়, মধ্যম সক্রিয়, কম সক্রিয় ধাতু। অধিক সক্রিয় ধাতুকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করব, মধ্যম সক্রিয় গুলোকে কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করব এবং কম সক্রিয় গুলোকে আমরা স্ববিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করব। প্রথমেই তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় চিন্তা করো, আমরা অ্যালুমিনিয়াম, আমাদের যে অ্যালুমিনিয়াম রয়েছে যেটি অধিক সক্রিয় একটি ধাতু, তার একটি আকরিক যার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, সেটিকে আমরা কিভাবে
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এই অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারি? আসো একটু দেখে নিই। প্রথম আমাদের যে কাজ সেটি হচ্ছে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাতে হবে, অর্থাৎ আমার প্রয়োজন হবে হচ্ছে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড। এই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি একটি পাত্রে নিব, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি একটি পাত্রে নিব এবং সেখানে আমি দুইটি তড়িৎদ্বার প্রবেশ করাবো এবং তড়িৎদ্বার দুটোকে বাইরের তড়িৎ শক্তির সাথে সংযোগ করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচারটা। এই হচ্ছে আমাদের গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড, এটি হচ্ছে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে রয়েছে আমাদের দুইটি তড়িৎ দ্বার। যেই তড়িৎ দ্বারটি ব্যাটারির পজিটিভ অংশের সাথে রয়েছে সেটি হচ্ছে ধনাত্মক তড়িৎ দ্বার, অন্যদিকে যে তড়িৎ দ্বারটি ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যুক্ত রয়েছে সেটি হচ্ছে ঋণাত্মক তড়িৎ দ্বার। এবার চিন্তা করো, আমি নিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মানে সেখানে রয়েছে অ্যালুমিনিয়াম আয়ন এবং রয়েছে অক্সাইড আয়ন O2- রয়েছে আমার অ্যালুমিনিয়াম আয়ন, রয়েছে অক্সাইড আয়ন। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন যেটি ধনাত্মক চার্জ বিশিষ্ট সেটি কোথায় যাবে? সেটি কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রান্তে যাবে নাকি ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রান্তে যাবে? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে এটা কমেন্ট করে জানিয়ে দাও যে অ্যালুমিনিয়াম 3+ সেটি কোথায় যাবে, মাইনাসে যাবে নাকি প্লাসে যাবে? আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে এটি জানিয়ে দাও। অলরেডি অনেকে উত্তর করতে শুরু করেছো। একজন ভবঘুরে বললে ক্যাথোড, রায়হান মজুমদার তুমি বলছো ঋণাত্মক, আব্দুল্লাহ আকিব তুমি বলছো ঋণাত্মক। কথা সত্য যে অ্যালুমিনিয়াম 3+ সেটি ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাহলে অবশ্যই সে ঋণাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হবে। অন্যদিকে যেটি ঋণাত্মক অক্সিজেন 2- সেটি ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হবে। অ্যালুমিনিয়াম 3+ সেটি হচ্ছে ক্যাটায়ন এবং এই ক্যাটায়নের নাম থেকেই এই ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তার মানে ক্যাটায়ন থেকে এসেছে ক্যাথোড। অন্যদিকে অক্সিজেন 2- সেটি হচ্ছে অ্যানায়ন, সেটি ধনাত্মক তড়িৎদ্বারে যাচ্ছে, সেটিকে বলা হয় অ্যানোড। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ক্যাথোড এবং অ্যানোড। এবার তোমরা নিশ্চয়ই এতদিনে জানো, বা যদি নাও জেনে থাকো একটা জিনিস সবসময় মনে রাখবে যে অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার। অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার, তার মানে অ্যানোডে সবসময় জারণ হয়ে থাকে। অন্যদিকে ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার, তার মানে ক্যাথোডে সব সময় বিজারণ হয়ে থাকে। অ্যানোডে হয়ে থাকে জারণ, ক্যাথোডে হয়ে থাকে বিজারণ। আমরা আগের যে লাইভ ক্লাসটি ছিল সেখানে কিন্তু করে এসেছি জারণ মানেই হচ্ছে ছাড়ন। কার ছাড়ন? সেটা হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হবে সেটাই হচ্ছে জারণ। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ হবে সেটাই হচ্ছে বিজারণ। তাহলে আমরা যে কাজটি করলাম, আমরা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম, দুইটি তড়িৎদ্বার বসালাম, ক্যাথোড অ্যানোড। এবার যদি আমি বিদ্যুৎ চালনা করি তাহলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন ক্যাথোডের দিকে যাবে, অক্সিজেন 2- আয়ন অ্যানোডের দিকে যাবে। অ্যানোডে হবে জারণ, ক্যাথোডে হবে বিজারণ, অর্থাৎ অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ হবে, অন্যদিকে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গৃহীত হবে। কিভাবে অ্যানোডে জারণ হবে? এই হচ্ছে অ্যানোডে যাচ্ছে আমাদের অক্সিজেন 2-। অক্সিজেন 2- যা করবে, দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে তৈরি করবে অক্সিজেন। কিন্তু একটু চিন্তা করো, অক্সিজেন কি এরকম আলাদা কোনো পরমাণু হিসেবে থাকে? না, অক্সিজেন থাকে হচ্ছে দ্বিপরমাণুক অণু হিসেবে। তাহলে যে কাজটি হয়, দুইটি অক্সাইড আয়ন টোটাল 4টি ইলেকট্রন ছেড়ে দেয়, তৈরি করে অক্সিজেন অণু। আমি আবার বলছি, দুইটি অক্সাইড আয়ন 4টি ইলেকট্রন ছেড়ে দেয়, তৈরি করে একটি অক্সিজেন অণু। এটি হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া, এটি হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া। অন্যদিকে অ্যালুমিনিয়াম 3+, অন্যদিকে ক্যাথোডে কি হয়? ক্যাথোডে যা হয় সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, সেটি 3টি ইলেকট্রন গ্রহণ করে
এবং তৈরি হয় অ্যালুমিনিয়াম, এবং এই অ্যালুমিনিয়াম সেটি ধাতব অ্যালুমিনিয়াম, সেটি এই ক্যাথোডের গায়ে জমা হয়। আমি তাহলে পুরো প্রসেসটা আরেকবার বলছি। প্রথমে আমি কি করলাম, অক্সাইড পর্যন্ত কিন্তু আমরা রূপান্তর করে ফেললাম। হতে পারে লিথিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড। যাকেই আমরা পাই, অর্থাৎ অধিক সক্রিয় যাকেই আমি পাবো, তাকে প্রথমে গলাবো। গলিয়ে আমি একটি তড়িৎ বিশ্লেষণ কোষে নিব, অর্থাৎ গলিত অক্সাইডকে নিব, দুইটি তড়িৎদ্বার বসাবো এবং বাইরের তড়িৎ শক্তির সাথে তড়িৎ চালনা করব। তড়িৎ চালনা করলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে এবং সেখানে বিজারিত হবে, অন্যদিকে অ্যানায়ন যাবে অ্যানোডে, সেখানে জারিত হবে। যেমন অক্সিজেন দুইটি অক্সাইড আয়ন, তারা হচ্ছে 4টি ইলেকট্রন ছেড়ে দেয়, তৈরি করে এক অণু অক্সিজেন। অন্যদিকে অ্যালুমিনিয়াম আয়ন 3টি ইলেকট্রন গ্রহণ করে, তৈরি করে ধাতব অ্যালুমিনিয়াম, যা এই ক্যাথোডের গায়ে জমা হয়। আলটিমেটলি তাহলে দেখো, আমাদের ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সেখান থেকে আমি পেয়ে গেলাম আমার ধাতব অ্যালুমিনিয়াম। এই ক্যাথোডটিকে যদি আমি খুলে নেই, সেখান থেকে আমি পেয়ে যাব আমার বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু। এই একই প্রক্রিয়া ব্যবহার করে আমাদের অধিক সক্রিয় লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই 6টি ধাতুকেই আমরা নিষ্কাশন করতে পারি। এই অংশটুকু সবার সেম, এই অংশটুকু অর্থাৎ অ্যানোড বিক্রিয়া সবার সেম, শুধুমাত্র ক্যাথোড বিক্রিয়া চেঞ্জ হয়। যেমন যদি অ্যালুমিনিয়ামের অক্সাইড হয়ে থাকে, অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে। যদি সোডিয়ামের ধাতু হয়ে থাকে, তাহলে সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করবে, তৈরি করবে সোডিয়াম ধাতু, সেটি এখানে জমা হবে। ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকলে ম্যাগনেসিয়াম, অর্থাৎ অ্যানোড বিক্রিয়া সবার সেম, শুধুমাত্র ক্যাথোড বিক্রিয়া চেঞ্জ হবে। এভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় যে ধাতুগুলো রয়েছে তাদেরকে নিষ্কাশন করতে পারি, পেয়ে যাই আমাদের অ্যালুমিনিয়াম বা সোডিয়াম। আশা করি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করি তা তোমরা বুঝতে পেরেছ। এখানে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস বাকি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ জাস্ট একটা ইনফরমেশন বাকি। সেই ইনফরমেশনটা কি? আমরা এই যে মনে করো অ্যানোড বা ক্যাথোড পাচ্ছি, প্রশ্ন হচ্ছে এই অ্যানোড বা এই যে ক্যাথোড সেটা কিসের তৈরি? এই অ্যানোড বা ক্যাথোড সেটা কিসের তৈরি? সেটি কি অ্যালুমিনিয়ামের তৈরি, সোডিয়ামের তৈরি, প্লাটিনামের তৈরি, নাকি কিসের তৈরি? খুব গুরুত্ব সহকারে শুনবে, সেটি এমসিকিউতেও আসতে পারে, রিটেনে আসলে অবশ্যই এই কথাটি বলতেই হবে। সেটি হচ্ছে যখনই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, আমি আবারও বলছি, যখনই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতুর নিষ্কাশন করা হয়, তখন অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোড এবং ক্যাথোড উভয় হিসেবে যেটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গ্রাফাইট। আমি আবারও বলছি, অ্যানোড এবং ক্যাথোড হিসেবে যেটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গ্রাফাইট। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যখন ধাতুর নিষ্কাশন করা হয় তখন অ্যানোড এবং ক্যাথোড উভয় হিসেবে যেটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গ্রাফাইট। কারণ গ্রাফাইট নিষ্ক্রিয় একটি অধাতু, এটি হচ্ছে কার্বনের একটি রূপভেদ এবং গ্রাফাইট অত্যন্ত নিষ্ক্রিয়। এক, দ্বিতীয়ত গ্রাফাইটের দাম খুবই কম, যেহেতু শিল্প পদ্ধতিতে, শিল্প প্রক্রিয়ায় আমরা এই ধাতু নিষ্কাশন করতে যাচ্ছি, আমাদের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে লাভ করা, প্রফিট করা। আমরা গ্রাফাইট নিচ্ছি, কম সক্রিয়, সেই কাজটিও হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত গ্রাফাইটের দাম খুবই কম, খুবই কম মূল্যের, তার মানে প্রফিটও বেশি হচ্ছে। তার মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যখনই ধাতু নিষ্কাশন করা হয় তখন অ্যানোড এবং ক্যাথোড উভয় হিসেবে ব্যবহার করা হয় শুধুমাত্র এবং শুধুমাত্র গ্রাফাইটকে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে, রিটেনে আসলে অবশ্যই তো বলবেই, আর এমসিকিউ তো আসলেও যেন আমরা উত্তরটা দিতে পারি। আমরা শিখে ফেললাম কিভাবে অধিক সক্রিয় ধাতুর নিষ্কাশন করা যায়। প্রক্রিয়াটির নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা চলে যাব মধ্যম সক্রিয় যে ধাতু তার ক্ষেত্রে। মধ্যম সক্রিয় ধাতুকে কিভাবে আমরা নিষ্কাশন করতে পারি। প্রক্রিয়াটির নাম আমি আগেই বলেছি, প্রক্রিয়াটির নাম হচ্ছে কার্বন বিজারণ। প্রক্রিয়াটির নাম আরেকটু
এক্সটেন্ড করলে পাওয়া যায় কার্বন বিজারণ বা কার্বন মনোক্সাইড বিজারণ। অর্থাৎ কার্বনের মাধ্যমেও বিজারণ করা যায়, আমরা কার্বন মনোক্সাইডের মাধ্যমেও বিজারণ করতে পারি। আমি তাদের থেকে দুইটা এক্সাম্পল নিই, একটি হচ্ছে জিঙ্ক আর একটি হচ্ছে আয়রন। আমরা যখন অক্সাইডে রূপান্তর করেছিলাম তখন আমরা পেয়েছিলাম আয়রন অক্সাইড, আমরা পেয়েছিলাম জিঙ্ক অক্সাইড। আসো এই দুটো এক্সাম্পল নিয়ে কাজ করি। আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই আয়রন যে অক্সাইড রয়েছে তার সাথে কার্বনের বিজারণ ঘটাতে পারি, অথবা এই আয়রন অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইডের বিজারণ ঘটাতে পারি। একই রকম ভাবে আমরা জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিজারণ ঘটাতে পারি, অথবা জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইডের বিজারণ ঘটাতে পারি। যদি আমরা এই অক্সাইডগুলোর সাথে কার্বন বা কার্বন মনোক্সাইডের বিজারণ ঘটাই, প্রত্যেক ক্ষেত্রে, আমি আবারও বলছি, প্রত্যেক ক্ষেত্রে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে ধাতু। আমি সমতাকরণ করছি না, আমি জাস্ট যেটি লিখছি সেটি হচ্ছে তাদের যা উৎপন্ন হয় তা। আমরা পেয়ে যাব ধাতু, আয়রন, জিঙ্ক পেয়ে যাব, প্লাস যখন কার্বন বিজারণ করা হচ্ছে তখন আমরা পেতে পারি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড। অন্যদিকে যখন কার্বন মনোক্সাইড ব্যবহার করব তখন পাবো শুধুমাত্র এবং শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড। আমি আবারও বলছি, যখন আমরা মধ্যম সক্রিয় ধাতুর অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করতে যাব তখন আমরা কি করলাম, অক্সাইড নিয়ে নিলাম কার্বন, আমরা পেয়ে যাব কি, আমাদের ধাতু। অর্থাৎ বিজারণ প্রক্রিয়ায় ধাতুটি নিষ্কাশিত হবে। কার্বন বিজারণ হলে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হতে পারে, কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হতে পারে। কিন্তু যদি কার্বন মনোক্সাইড দিয়ে বিজারণ করা হয় অবশ্যই এবং অবশ্যই উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। একই কথা প্রযোজ্য হচ্ছে জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে। যখন আমি কার্বন বিজারণ করছি তখন পাচ্ছি কার্বন মনোক্সাইড, যে কার্বন মনোক্সাইড আবার আরেকটি জিঙ্ক অক্সাইডকে বিজারণ করতে পারে এবং তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আমি কার্বন বিজারণ করলে আমরা পেতে পারি কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। অন্যদিকে কার্বন মনোক্সাইড দিয়ে যদি আমি বিজারণ করি তাহলে পেয়ে যাব কার্বন ডাই অক্সাইড। এক কথায় কার্বন বিজারণ প্রক্রিয়ায় আমরা ধাতু সমূহের নিষ্কাশন করতে পারি। শুধুমাত্র কার্বন বা কার্বন মনোক্সাইডকে আমরা যদি বিজারক হিসেবে ব্যবহার করি আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ধাতু প্লাস কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড। তার মানে আমাদের মধ্যম সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের যে ধাতু নিষ্কাশন তা হয়ে গেল। আমাদের বাকি রইল আর একটি জিনিস, সেটি হচ্ছে কপার ধাতু। আমাদের কপার ধাতু নিষ্কাশন শুধুমাত্র বাকি। আমাদের মধ্যম সক্রিয় যে ধাতুগুলো রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতেই আমরা নিষ্কাশন করে ফেলতে পারি। কার্বন সহ বিজারণ করলে আমরা পেয়ে যাব ধাতু প্লাস কার্বন মনোক্সাইড। সেই কার্বন মনোক্সাইড আরেক অণু ওই ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে আবারও ধাতু প্লাস কার্বন ডাই অক্সাইড। এই প্রক্রিয়ায় যতগুলো মধ্যম সক্রিয় ধাতু রয়েছে তাদের প্রত্যেকের অক্সাইড এই কার্বন বা কার্বন মনোক্সাইড বিজারণের মাধ্যমে বিজারিত হয়ে তৈরি হবে আমাদের কাঙ্ক্ষিত ধাতু, যেগুলো হচ্ছে মধ্যম সক্রিয়, যেমন জিঙ্ক, লেড, আয়রন ইত্যাদি। কিছু কিছু ধাতু রয়েছে যাদের ক্ষেত্রে কার্বন বিজারণ ব্যবহার করা যায় না, অর্থাৎ আমরা পড়ছি এক্সেপশন। আমরা পড়বো এক্সেপশন বা আমাদের যে ব্যতিক্রম রয়েছে তা। কারো কারো ক্ষেত্রে কার্বন বিজারণ করা যায় না। একটি এক্সাম্পল হচ্ছে টাংস্টেন অক্সাইড, ডাব্লিউ, সেটি হচ্ছে টাংস্টেন। অর্থাৎ তোমরা অনেকে বৈদ্যুতিক বাতি থেকে থাকবে যেটি হলুদ রঙের, তার মধ্যে যে তারটি থাকে যার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই বেশি তার নাম হচ্ছে টাংস্টেন এবং তার প্রতীক হচ্ছে ডব্লিউ। টাংস্টেন অক্সাইড তাকে কার্বন দ্বারা বিজারণ করা যায় না। তাকে বিজারণ করার জন্য যা প্রয়োজন হয় তা হচ্ছে হাইড্রোজেন। টাংস্টেন অক্সাইডকে যদি হাইড্রোজেন সহকারে বিজারণ করা যায় তাহলে উৎপন্ন হয় আমাদের টাংস্টেন প্লাস পানি। আমি আবারও সমতাকরণ করছি না, শুধুমাত্র দেখিয়ে যাচ্ছি। তার মানে আমি পেলাম অধিক সক্রিয় ধাতুর জন্য আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষণ, মধ্যম সক্রিয় ধাতুর জন্য আমরা ব্যবহার করব বিজারণ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করি সেটা হচ্ছে কার্বন বিজারণ বা কার্বন মনোক্সাইড বিজারণ। কিছু ব্যতিক্রম রয়েছে যেমন টাংস্টেন,
তার ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর নিষ্কাশন করা যায় না। যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন সহকারে যদি বিজারণ করা হয় তাহলে দেখা যায় আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ধাতু অর্থাৎ টাংস্টেন। এভাবে আমরা বিজারণ প্রক্রিয়ায় কার্বন বা হাইড্রোজেন, বিজারণ প্রক্রিয়ায় আমরা মধ্যম সক্রিয় ধাতুর নিষ্কাশন করতে পারি। বাকি রইল আর একটি মাত্র ধাতু, সেটি হচ্ছে কম সক্রিয় ধাতু, যার নাম হচ্ছে কপার। কপারের ক্ষেত্রে বিষয়টি খুবই সহজ। কপারের যদি আমরা একটি আকরিক নেই যার নাম হচ্ছে কপার সালফাইড বা চালকোসাইড, এটির ক্ষেত্রে খুবই সহজ। চিন্তা করো, এটি দুই ধরনের পদার্থের মাঝে আছে। একটি হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, আরেকটি হচ্ছে অতি কম সক্রিয় ধাতু। একটি হচ্ছে মধ্যম সক্রিয়, আরেকটি হচ্ছে অতি কম সক্রিয়। অতি কম সক্রিয় গুলো এমনিতেই প্রকৃতিতে মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়, যেমন আমি আগে বলেছি রূপা, স্বর্ণ, তাদেরকে এমনিতেই পাওয়া যায়। মধ্যম সক্রিয় যে ধাতুগুলো রয়েছে তাদেরকে বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করতে হয়, কার্বন বিজারণ বা হাইড্রোজেন বিজারণ, যা একটু আগে পড়লাম। কপারের অবস্থান ঠিক তার মাঝে। দেখা যায় কপারের জন্য শুধুমাত্র একটা প্রক্রিয়া করলেই চলে, যার নাম হচ্ছে তাপ জারণ। আমরা তাপ জারণ প্রক্রিয়া পড়ে এসেছি যে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিতে হবে। দেখা যায় কপারের যে আকরিক চালকোসাইড বা কপার সালফাইড, তাকে যদি তাপ জারণ করা হয় তাহলেই দেখা যায় আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত ধাতু কপার। এই প্রক্রিয়াটি দুইটা ধাপে সম্পন্ন হয়। এটি সম্পূর্ণ বিক্রিয়া। চালকোসাইড, তাকে যদি তাপ জারণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব কপার ধাতু। এই পুরো জিনিসটি টোটাল দুইটা ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ দুইটা বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম বিক্রিয়ায় এই কপার সালফাইড সেটি অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করে কপার অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড। এই যে কপার অক্সাইড তৈরি হলো সেটা পরবর্তী ধাপে ব্যবহৃত হয় এবং পরবর্তী ধাপে সেটি আরেক অণু কপার সালফাইডের সাথে বিক্রিয়া করে এবং উৎপন্ন করে কপার এবং সালফার ডাই অক্সাইড। এই যে দ্বিতীয় যে বিক্রিয়া, এই দ্বিতীয় বিক্রিয়াটিকেই বলা হয় স্ববিজারণ, অর্থাৎ নিজেই নিজের মাধ্যমে বিজারিত হচ্ছে, নিজেই নিজের মাধ্যমে বিজারিত হচ্ছে, নিজেই নিজের মাধ্যমে বিজারিত হচ্ছে, অর্থাৎ স্ববিজারণ প্রক্রিয়ায় আমরা পেয়ে যাই আমাদের কপার ধাতু। তাহলে আমরা কি বললাম যে কম সক্রিয় যে ধাতু কপার, তার ক্ষেত্রে শুধুমাত্র এবং শুধুমাত্র তাপ জারণ করলেই, কপার সালফাইডের ক্ষেত্রে তাপ জারণ করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ধাতু। সেটি দুইটা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে তৈরি হয় কপার অক্সাইড, যেটি পরবর্তী ধাপে স্ববিজারণ প্রক্রিয়ায় তৈরি করে কপার ধাতু। এভাবে আমরা অধিক সক্রিয় ধাতুকে আমরা পেতে পারি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। আমরা মধ্যম সক্রিয় ধাতুর আমরা নিষ্কাশন করতে পারি বিজারণ প্রক্রিয়ায়, বেশিরভাগ ক্ষেত্রে কার্বন বিজারণ, কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন দ্বারা বিজারণ। আর অতি কম সক্রিয় যারা, তাদেরকে আমরা মৌলিক খনিজ হিসেবেই পাই। আর কম সক্রিয় ধাতু যেমন কপার, তার একটি আকরিক কপার সালফাইড বা চালকোসাইড, তাকে আমরা তাপজারণ প্রক্রিয়ায় বা আমরা বলতে পারি স্ববিজারণ প্রক্রিয়ায় আমরা পেয়ে যেতে পারি সেই কাঙ্ক্ষিত ধাতু কপারকে। এভাবে আমরা বিভিন্ন ধাতু সমূহের নিষ্কাশন করতে পারি। এভাবে যদি ধাতু সমূহের নিষ্কাশন করা হয় প্রায় 80% বিশুদ্ধ ধাতু কিন্তু পাওয়া যায়। প্রায় 80% বিশুদ্ধ ধাতু পাওয়া যায়। বাকি থাকে শুধুমাত্র বিশোধন প্রক্রিয়া। বিশোধন প্রক্রিয়া আর কিছুই না, বরং বিশোধন প্রক্রিয়া হচ্ছে আবারও তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যদি আমরা চালনা করি বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ধাতুকে আরো বিশুদ্ধ ধাতু পরিণত করা সম্ভব। এভাবে আমরা ধাতুর চূর্ণীকরণ, তাহলে যদি আমরা পুরো বিষয়টি যদি আরেকবার যদি আমরা রিক্যাপ করি, আমরা ভূপৃষ্ঠের নিচ থেকে নিয়ে আসলাম আকরিককে, বড় খণ্ড, তাকে ছোট ছোট টুকরায় পরিণত করলাম, অর্থাৎ ধাতুর চূর্ণীকরণ করলাম। দ্বিতীয় ধাপ, এই চূর্ণীকৃত ধাতুতে বা চূর্ণীকৃত আকরিকে দুইটা জিনিস রয়েছে, একটি হচ্ছে খনিজ আর একটা হচ্ছে খনিজ মল। আমার কাজ হচ্ছে খনিজ থেকে খনিজ মল পৃথক করা, সেই কাজটি হচ্ছে ঘনীকরণ। ঘনীকরণ করার পর খনিজ মল শেষ, বাকি রইল শুধুমাত্র খনিজ। এবার খনিজকে আমরা তার অক্সাইডে পরিণত করব, কারো ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে, কারো ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে।
পেয়ে যাব আমরা ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড পাওয়ার পর আমরা চলে যাব নিষ্কাশনে। আমরা টোটাল 3টা পদ্ধতি দেখেছি। আমরা দেখেছি যারা অধিক সক্রিয় তাদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তাদেরকে নিষ্কাশন করতে হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল যে ক্যাথোড অ্যানোড উভয় হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা ধাতুর নিষ্কাশন করতে যাব, আমি আবারও বলছি, যখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতুর নিষ্কাশন করতে যাব তখন ব্যবহৃত হয় হচ্ছে গ্রাফাইট। যখন আমরা মধ্যম সক্রিয় ধাতুতে আসব তখন ব্যবহার করা হবে বিজারণ, কখনো কখনো কার্বন বিজারণ, কখনো কখনো হাইড্রোজেন দ্বারা বিজারণ। একটা এক্সেপশন আমরা দেখেছি হাইড্রোজেন দ্বারা বিজারণ, যেমন টাংস্টেন। যারা অতি কম সক্রিয় তাদেরকে মৌলিক খনিজ হিসেবেই পাওয়া যায়, যেমন সিলভার, গোল্ড ইত্যাদি। আর যারা কম সক্রিয় যেমন কপার, তাকে সব বিজারণ প্রক্রিয়ায় আমরা কপার ধাতু নিষ্কাশন করতে পারি, যেমন একটু আগে আমরা দেখেছি কপার সালফাইড বা চালকোসাইড। যখন আমরা ধাতু নিষ্কাশন করে ফেলবো লাস্ট ধাপ থাকবে, সেটি হচ্ছে ধাতুর বিশোধন। এই বিশোধন আমরা করতে পারি আবারও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবে, যখন আমরা বিশোধন করতে যাব তখন কিন্তু গ্রাফাইট ব্যবহার করব না। যখন আমরা নিষ্কাশন করতে যাব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তখন গ্রাফাইট ব্যবহার করব, কিন্তু যখন বিশোধন করতে যাব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তখন কিন্তু গ্রাফাইট ব্যবহার করা যাবে না। তখন গ্রাফাইট ব্যবহার করা যাবে না। আমরা বিশোধন করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু গ্রাফাইট ব্যবহার করা যাবে না। গ্রাফাইট ব্যবহার করতে হবে শুধুমাত্র এবং শুধুমাত্র যখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা ধাতুর নিষ্কাশন করতে যাব। এবং বিশোধন প্রক্রিয়া অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত আমরা পেতে পারি 99% বা তার চেয়েও বেশি বিশুদ্ধ ধাতু। এভাবে আমরা কোন একটি আকরিক থেকে আলটিমেটলি আমাদের ধাতু এমনকি 99% এর চেয়েও বেশি বিশুদ্ধ ধাতু পেতে পারি। আজকের এই লাইভ ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমরা 9টার দিকে অর্থাৎ পরের লাইভ ক্লাসে অংশগ্রহণ করব, যেখানে আমরা আলোচনা করব জৈব রসায়ন নিয়ে। আমরা আলোচনা করব কিভাবে আমরা ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ করতে পারি, প্লাস কিছু আমরা বিক্রিয়াও দেখার চেষ্টা করব। সুতরাং 9টার ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এই ক্লাসটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই খেলা দেখবে।